লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে 12 জনের প্রাণহানি, হবিগঞ্জ সহ 5 জেলায় আরও 12 জনের মৃত্যু। পরিবহন ব্যবস্থা নিরাপদ ও দুর্ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঈদ ভ্রমণে মুখর দেশের বিনোদন কেন্দ্রগুলো, চিড়িয়াখানা পার্কে দর্শনার্থীর উচ্ছ্বাস, সিনেমা হলেও ভিড়, পর্যটন কেন্দ্রের শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতের দাবি। টাইগার, লায়ন, হরিণ, সিংহ দেখেছি। বাঘ যখন আমার বল তাকাইছে আমি ওরে হাই দিছি। আমি রোলার কোস্টার উঠেছি, অনেক ফার্স্টে ভয় লেগেছিল, পরে ভালো লেগেছে। ঈদের ছুটিতে ফিলিং স্টেশনে জ্বালানি সংকট, ফের ভোগান্তিতে গ্রাহকরা। ঈদের পরদিনও ঘরমুখ মানুষ, লঞ্চ বাসে উপচে পড়া ভিড়। ঈদ মোবারক। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহা। মধ্যরাতে রেল লাইনের লেভেল ক্রসিংয়ে হঠাৎ উঠে গেল বাস। মুহূর্তেই টেনে হিঁচড়ে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে থামে দ্রুতগতির ট্রেন। কুমিল্লার পদুয়ার বাজারে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ যায় 12 জন বাস যাত্রীর, আহত হয় 14 জন এবং তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। ঈদ আনন্দ মাটি করে এখন শোকস্তব্ধ নিহতের পরিবার ও স্বজনরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। ঈদ আনন্দের মধ্যেই বিভীষিকা নেমে এলো কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে। শনিবার দিবাগত রাত 2:45টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন ধাক্কা দেয় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসে। সংঘর্ষের তীব্রতা ছিল এতটাই ভয়াবহ যে বাসটিকে প্রায় 1 কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় ট্রেনটি। আর্তনাদ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেন জুড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ট্রেনের যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অবহেলার কারণেই এই দুর্ঘটনা। তাদের দাবি, ক্রসিংয়ে যথাযথ সতর্ক সংকেত ছিল না। দেখছি যে একটা মহিলা আর কি দরজার কোনায় বসে আছে, মানে পড়ে আছে। তখন আমরা সর্বপ্রথম, আমাদের সাথে আরও 2 ভাই ছিল, আমরা আগে ভিতরে ঢুইকা মানে যেই কয়জনকে বের করা যায় উপরের গ্লাসটা আমরা ভাঙছি। গেটম্যানে ছিল না, ওইখানে আগুন জ্বলতেছে, মাগাছে এটা ফাঁকা ছিল, এতটুকু দেখছি। তো দেখার পরে যখন মামুন গাড়িটা ঢুকছে, মামুন গাড়ির হয়তো ড্রাইভার খেয়াল করে নাই, ট্রেনের মুখোমুখি এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্রসিংয়ে কার্যকর সিগন্যাল না থাকায় বাসটি রেল লাইনে উঠে পড়ে। গানম্যান থাকে যিনি সিঙ্গেল ম্যান রাস্তা ব্লক করে, উনি যদি আসলে ব্লক করছে কিনা আমি জানি না। যদি ব্লক করতো হয়তো এত বড় দুর্ঘটনা হইতো না। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের একটি এবং রেলওয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে কিন্তু আসলে ফ্লাইওভার আছে, এরপরেও কিন্তু গাড়িটা উপর দিয়েও যেতে পারতে, কিন্তু সেটাকে নিচ দিয়ে গেছে। এখন এই জিনিসগুলোও আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আসলে দায়িত্ব হবে, মানে ড্রাইভারদের কিছু দায়িত্ব থাকে। রেল মিনিস্ট্রি থেকে একটি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কি কারণে এই ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনের পর দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ডিসি সাহেবের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে,
রেলের পক্ষ থেকে বোধহয় এর মধ্যে 2 জনকে সাসপেন্ডও করা হয়েছে। গার্ডও থাকবে প্লাস অটোমেটিক সিস্টেম থাকবে, যাতে রেল ক্রসিংয়ের কাছাকাছি রেল আসার সাথে সাথে ওগুলি অটোমেটিকভাবে যাতে বন্ধ। এই ব্যাপারে প্রাইম মিনিস্টার ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন। জেলা প্রশাসক থেকে তাদেরকে প্রতিটি পরিবারকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে, আর রেল থেকে যারা মারা গিয়েছে তাদেরকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রেনের ইঞ্জিন উদ্ধার হয়েছে। 8 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে 2 সিগন্যালম্যানকে। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এটি কি শুধুই দুর্ঘটনা নাকি অব্যবস্থাপনা ও অবহেলার ফল? তদন্তের পর সেই উত্তর মিললেও স্বজন হারানো পরিবারগুলোর কাছে এই ঈদ হয়ে থাকবে রক্তাক্ত ও শোকাবহ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এদিকে হবিগঞ্জ ও ফেনী সহ দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও বান্দরবানের নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 17 জন পর্যটক। এদের মধ্যে 3 জনের অবস্থা বেশ গুরুতর। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামসুল আরেফিন। ঈদের দ্বিতীয় দিনের সকাল হবিগঞ্জের আন্দিউরা উপজেলায় দ্রুতগতির একটি বাসের সাথে পিকআপের সংঘর্ষ হয়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 4 জন, এর মধ্যে একজন নারীও রয়েছেন। ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স এবং মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় ভোরে এ দুর্ঘটনা ঘটে। ধীরগতির অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাস ধাক্কা দিলে যানজট তৈরি হয়। পরে আরেকটি দ্রুতগতির বাস এসে জটলায় ধাক্কা দিলে প্রাণহানি ঘটে। তাৎক্ষণিক ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি এবং তাদের মালামাল বুঝিয়ে দিছি। প্লাস আমরা যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে 2 জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিজের বিয়ের আয়োজনের মধ্যেই সকালে গাড়ি চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গড়মাটি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় জুলফিকারের গাড়িটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের আসনে থাকা জুলফিকারের। এছাড়া কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। কিশোরগঞ্জের কুলিয়ারচরেও পিকআপের চাপায় মোটরসাইকেলের চালক ও যাত্রী মারা গেছেন। সুনামগঞ্জেও নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেলের চালক। এদিকে বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত 17 জন আহত হয়েছেন। সোয়ালক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। একই দিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি এবং অন্তত 22 জন আহতের ঘটনায় উদ্বেগ বাড়ছে। বেপরোয়া গতি ও অসতর্কতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, এখন। দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদে দুর্বলতা চিহ্নিত করে জরুরি তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্যের কারণ বের করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় আরও জানানো হয়, ইতোমধ্যে দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো অনেক মানুষ। সকাল থেকেই বাস, ট্রেন, লঞ্চে ছিল উপচে পড়া ভিড়।
পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন তারা। ঈদের দ্বিতীয় দিনেও হাজারো মানুষের পদচারণায় মুখর রাজধানীর সদরঘাট। ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা শেষে এখন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছোটেন এই মানুষগুলো। সকাল থেকে অনেকেই হাজির হন বাস টার্মিনালগুলোতে। রাজধানীর মহাখালী, সায়দাবাদ সহ অধিকাংশ বাস টার্মিনালে ছিল ঘরে ফেরা মানুষের ভিড়। সেই সাথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও তোলেন অনেকেই। রেলপথে বাড়ি ফেরা মানুষের চাপ ছিল তুলনামূলক কিছুটা কম। ঝামেলাহীনভাবে যাতায়াতে খুশি যাত্রীরা। ঈদের দ্বিতীয় দিন সরকারি ছুটিতে বন্ধ ছিল বেশ কিছু ট্রেন। সব মিলিয়ে দিনভর চলেছে 32টি আন্তনগর ট্রেন। বুঝতে পারিনি যে এত মানুষ হয়ে যাবে। ঈদে আগে গেলে অনেক চাপ, ধাক্কাধাক্কি, এলে আর ঈদের আগে যাওয়া হয়নি। একজন বললো 500 টাকা, আপনি বলছেন 600 টাকা, এটা কেমন হয়ে গেল? রাত্রে যাবো, আবার সিট দিবে একদম লাস্ট। ভাড়া তো চাইতেছে, বর্তমানে চাইতেছে 600 500। আজকে ফাঁকা পাবো, এই জন্য মনে করে সিট কেটে চলে যাচ্ছি। ট্রেনের টিকিট সংকুলনের কারণে আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঈদের পরেই বাড়িতে যাব। ঈদ যাত্রার শুরু থেকেই যাত্রী সাধারণের জন্য যাত্রা নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় এবং স্বস্তির ছিল। আমি বলবো যে ওভারঅল আমরা যাত্রী সাধারণের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় ছিল বলে আমি বিশ্বাস করি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। ঈদের ছুটিতে ভ্রমণ আর ঘরমুখো মানুষের বাড়তি চাপের মধ্যে রাজধানীতে দেখা দিয়েছে জ্বালানির সংকট। সরবরাহ বন্ধ থাকার অজুহাতে কয়েকটি পাম্পে তৈরি হয়েছে দীর্ঘ লাইন, যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি পাচ্ছেন না। ফলে থমকে যাচ্ছে ঈদ পরবর্তী বাড়ি ফেরার পরিকল্পনাও। বিস্তারিত প্রতিবেদনে। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ভোরবেলা বাইকে করে শ্রীমঙ্গল যাবার উদ্দেশ্যে বের হয়েছিলেন এই তরুণ। ভেবেছিলেন রাস্তাঘাট ফাঁকা থাকবে, ফিলিং স্টেশনেও ভিড় কম, সকাল শেষ হবার আগেই পৌঁছে যাবেন গন্তব্যে। কিন্তু সেই পরিকল্পনা থমকে গেছে জ্বালানির লাইনে। দুপুর গড়ালেও তেল পাননি তিনি। 5 ঘন্টার মতো বসে আছি, এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারি না। আবার একটু পর বলা হচ্ছে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, মানে এটা একটা লটারির মতো আসতেছে। বাট মানে এইভাবে যদি আসলে আমাদের ভোগান্তি হয়, তাহলে এই ভোগান্তি শেষ কোথায়? যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের সঙ্গে যুক্ত হয়েছে ঈদের ছুটির প্রভাব। ঈদ উপলক্ষে রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনই বন্ধ থাকায় খোলা থাকা হাতে গোনা কয়েকটি পাম্পে তৈরি হয়েছে তীব্র চাপ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় গ্রাহকদের। তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন খোলা থাকায় সকাল থেকেই সেখানে দেখা যায় দীর্ঘ লাইন, যা বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত চলে যায়। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এক পর্যায়ে সেখানেও জ্বালানি দেয়া বন্ধ হয়ে যায়। এদিকে অনেকেই ঈদের পরপরই শেকড়ের টানে ঢাকা ছাড়তে কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়েছেন, কিন্তু জ্বালানি না পাওয়ায় পরিবার সহ ফিলিং স্টেশনেই আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এদিকে আরো কয়েকটা দেখলাম সবই বন্ধ, পরে এখানে আসলাম, প্রায় 3.5 ঘন্টা লাইনে আছি। চিন্তা করতে হয়তো লাইন তেল নিয়ে পরিবার নিয়ে একটু ঈদের বাড়ি যাব। এখন আসছি সে সকাল 8:30টার সময়, আর এখন বাজে 11:30। ব্রাহ্মণবাড়িয়া যেতে আমার 1.5 ঘন্টা সময় লাগে ম্যাক্সিমাম, বাট আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় 2.5 ঘন্টার মতো। ঠিক 9টার সময় আসলাম, একদম ট্রাস্টের ওই কর্নার থেকে শুরু করে এখানে আসতে আমার লাগছে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। পোস্ট অফ যাচ্ছে সিনারিও এক জায়গায় যে তারা বলছে যে এই মুহূর্তে তাদের রিজার্ভটা নেই। যে কোনো কেউ অসুস্থ হইতে পারে, একটা দুর্ঘটনা হইতে পারে, যার কারণে তেলটা আমরা লোড করে রাখতেছি আর কি। গত 15 মার্চ থেকে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় আবারও সীমিত পরিমাণে তেল সরবরাহ করতে হচ্ছে পাম্পগুলোকে। মালিকরা বলছেন চাহিদার তুলনায় এখনও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন পার্ক, পর্যটন কেন্দ্র ও উদ্যানে ভিড় করতে দেখা যায় নগরীর বাসিন্দাদের। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, চিড়িয়াখানা ও জিয়া উদ্যান সহ বিভিন্ন পার্কে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে অবসর সময় কাটাচ্ছেন নগরবাসী। ব্যস্ত বিনোদন কেন্দ্রগুলো। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস রহমান। শহুরে যান্ত্রিক জীবনে ছুটে চলার মধ্যে পরিবার প্রিয়জনদের সঙ্গে বেড়ানোর অবসর মেলে না অনেকের। ঈদের লম্বা ছুটি সে আক্ষেপ মেটানোর প্রয়াস থাকে নগরবাসীর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলিতে ছুটছেন নগরবাসী। রোববার ঈদের দ্বিতীয় দিনও বেলা গড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দেশের সবচেয়ে বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের ভিড়। ট্রেন, চরকি, জাদুর গালিচা ও শিশুদের রাইডের সামনে দেখা যায় দীর্ঘ লাইন।
ফ্যান্টাসি কিংডমের পাশাপাশি ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউয়ে গানের তালে তালে ঈদ উদযাপনের চিত্র ধরা পড়ে ক্যামেরার লেন্সে। রাইডে চড়তে পেরে খুশি অনেকেই। আমার ফ্যান্টাসি কিংডম এসে খুব ভালো লাগছে। এখানে অনেক মানুষ, আমার আপু আসছে, মামাতো বোন আসছে, কাজিনরা আসছে, আপুরা আসছে, আর আমি অনেক ভয় পাচ্ছি রাইডে ওঠার জন্য। বাচ্চারা রাইড আছে বিভিন্ন, ভালোও লাগে, নিজেদেরও একটু স্বাচ্ছন্দ্য বোধ হয়, এই জন্য এখানে আসা। এদিকে ঈদের দ্বিতীয় দিনে ভিড় জমতে শুরু করে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। ঈদের আনন্দ আর প্রাণীদের সান্নিধ্য সব মিলিয়ে চিড়িয়াখানা যেন হয়ে উঠেছে শিশুদের এক রঙিন স্বপ্নের জগৎ। শুধু শিশুরাই নয়, অভিভাবকরাও খুশি সন্তানদের মুখে এমন হাসি দেখে। চিড়িয়াখানায় আমি আমার ছোট মেয়েকে নিয়ে আমি আসছি, অনেক আনন্দ, অনেক সুন্দর লাগছে চিড়িয়াখানা। টাইগার, লায়ন, হরিণ, সিংহ দেখেছি। অন্যদিকে রাজধানীর জিয়া উদ্যানে ভিড় করতে দেখা যায় নগরীর শিশু থেকে প্রবীণ নাগরিকদের। পরিবার পরিজনকে সময় দিতে পেরে আনন্দিত তারা। খুবই ভালো লাগছে, আর শহরে একটু ট্রাফিক কম আছে আপাতত। আর এই ধরনের পার্কগুলোতে প্রচুর মানুষ আছে, কারণ আমাদের তো রিক্রিয়েশন করার মতো কোনো ভালো জায়গা নাই, তো আমরা সবাই মিলে এখানেই চলে আসি। অনেক ভালো লাগছে, সবুজ, সব জায়গায় বাতাস হচ্ছে, সবাই হাসি খুশি, আমরাও অনেক মজা করছি। নগরীর সব বিনোদন কেন্দ্রেই এখন ঈদ আনন্দে মেতে ওঠা বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখর। পরিবার পরিজনদের সময় দিতে পেরে খুশি সকলেই। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। ঈদ উদযাপনে নগরের সিনেপ্লেক্সগুলোতে ভিড় করছেন নগরবাসী। ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখতে নানা বয়সী মানুষের আনাগোনা বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ঈদের সিনেমাগুলো নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কি এবং সিনেমার অভিনয় শিল্পী বা পরিচালকরা কি বলছেন জানাবেন। সাহাব, ঈদে বিনোদনের অন্যতম একটি যে মাধ্যম বাংলা সিনেমা, সেটি কিন্তু অবলীলায় বলা যায়। কেননা আমরা সারাদিন এখানে রয়েছি বসুন্ধরা সিটির যে সিনেপ্লেক্স, এখানে কিন্তু উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এবং এই যে বিনোদনের কথা বলছিলাম, বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে কিন্তু সিনেমা দেখতেই এসেছেন এখানে। আমরা এবার ঈদে দেখেছি যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দম, রাক্ষস, এছাড়া বনলতা এক্সপ্রেস কিংবা এই ধরনের সিনেমাগুলোই কিন্তু বেশি চলছে এবং দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি শো এখানে অনুষ্ঠিত, এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে, এখনও শো চলছে। এবং এর মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে দম সিনেমার যে নায়ক, পরিচালক বা প্রডিউসার, তারা কিন্তু এসেছিলেন, গণমাধ্যমে কথা বলেছেন। রাক্ষস সিনেমার যে নায়ক সিয়াম আহমেদ, তিনিও কথা বলেছেন এবং চঞ্চল চৌধুরী কথা বলেছেন এবং আফরান নিশো, যিনি দম সিনেমার নায়ক, এবং রেদওয়ান রনি পরিচালক, তারাও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সামনে। এবং তারা যেটি বলছিলেন যে এই সিনেমা দর্শক প্রিয়তার কথা বলছিলেন এবং বিশেষ করে প্রতিটি শো হাউসফুল যাচ্ছে, সেই বিষয়গুলোর কথাও কিন্তু বলেছেন। আমরা এখনও দেখছি যে শো কিন্তু চলছে, আর কিছুক্ষণ পর হয়তো এই শোগুলো শেষ হবে। আমরা দর্শকদের কাছেও কিন্তু জানতে চেয়েছিলাম যে সিনেমাগুলো কেমন হচ্ছে বা কেমন উপভোগ করছেন। তারা যেটি বলছিলেন যে সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং গল্প, কাহিনী সব কিছু মিলেই দর্শকরা কিন্তু অনেক সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস, উদ্দীপনা ছিল। আমরা দেখেছি যে ছোট বড় পরিবারের সদস্যরা, বন্ধু বান্ধব সবাই কিন্তু এসেছে। এই যে বলছিলাম, ঈদের পরবর্তী সময়ে যে সিনেমা দেখার যে একটি যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলোর কথাই কিন্তু তারা বলছিলেন। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এখানে এসে দর্শকদের সাথে একসাথে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সিনেমাগুলো কেমন চলছে, দর্শক জনপ্রিয়তা পাচ্ছে ধীরে ধীরে, সেটির কথাও কিন্তু তারা বলছিলেন। এবং গণমাধ্যমের সাথেও তারা কিন্তু সেগুলো বলছিলেন যে আগামী দিনে বাংলা সিনেমা আরও উত্তরোত্তর সাফল্য বয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু বলছিলেন। এবং আজকে পর্যন্ত আমরা জেনেছি যে সবগুলো সিনেমাই কিন্তু হাউসফুল চলছে। এই ছিল আসলে বসুন্ধরা সিটির যে সিনেপ্লেক্স, সেখানকার সবশেষ তথ্য। স্টার সিনেপ্লেক্সে দর্শক ও সিনেমার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। পর্যটন নগরী কক্সবাজার, সেখানে এখন উৎসবের জোয়ার। ঈদের ছুটিতে ইট পাথরের যান্ত্রিকতা ভুলে নোনা জলের মিতালিতে মেতেছেন দেশি বিদেশি হাজারো পর্যটক। পর্যটকদের এই উপচে পড়া ভিড়ে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখেও। মোহাম্মদ রাসেলের ছবিতে বনতোষ বেদজ্ঞের প্রতিবেদন।
সাগরের বিশালতায় ঈদের রং লেগেছে পর্যটন নগরী কক্সবাজারে। সকাল থেকেই সৈকতের বালুকা বেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। নোনা জলের স্পর্শে ক্লান্তি ভুলে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন সব বয়সী মানুষ। তপ্ত রোদ ও নোনা বাতাসের ঝাপটা কিছুই দমাতে পারছে না পর্যটকদের এই উচ্ছ্বাসকে। সাগরের ঢেউয়ের সাথে মিতালি ঈদের আনন্দকে নিয়ে যাচ্ছে ভিন্ন মাত্রায়। খুবই ভালো লাগছে, আসলে এখানে একটা নৈসর্গিক সৌন্দর্য কাজ করছে। আজকে কক্সবাজার আসছে এনজয় করার জন্য, খুব ভালো পজিশন, আইন শৃঙ্খলা বাহিনী খুব ডিসিপ্লিন আছে। ভালো লাগছে, আমার ইচ্ছা ছিল প্রথম আমার এটা দ্বিতীয়বার আসা। দীর্ঘদিন পর পর্যটকদের এমন জনসমুদ্রে প্রাণ ফিরেছে স্থবির হয়ে পড়া পর্যটন খাতে। গতকালকে থেকে আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারে প্রায় আজকে 50 থেকে 60% হোটেল বুকিং আছে। আগামী কাল থেকে আরো 4-5 দিন কক্সবাজারে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি। এদিকে সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে লাইফগার্ড সদস্যরা। সৈকতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ঈদ উপলক্ষে প্রায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রায় কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং লাবণী বিচে 3টা টিম আছেন, তারা কাজ করছে বিচে। আর এছাড়া সাদা পোশাকে আছে, ডিউটি করছে। এই ঈদে কক্সবাজারের পর্যটন খাতে কয়েকশো কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। ঈদ মৌসুমে ভোলাগঞ্জের সাদা পাথর ফিরে পেল পুরনো রূপ। পর্যটক বাড়ায় একদিকে খুশি পর্যটন ব্যবসায়ীরা, অন্যদিকে দর্শনার্থী আকর্ষণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। দীর্ঘ 6 মাসের লুটপাট ও প্রকৃতি ধ্বংসের পর অবশেষে স্বরূপে ফিরেছে পর্যটনের আকর্ষণ ভোলাগঞ্জের সাদা পাথর। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সেখানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। স্বচ্ছ জলের প্রবাহে ছড়িয়ে থাকা সাদা পাথরের অপরূপ সৌন্দর্যে গা ভিজিয়ে উপভোগের দৃশ্যই বলে দেয় কেমন তার বর্তমান অবস্থা। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা নৌকায় ঘুরে উপভোগ করছেন স্বচ্ছ পানির নিচের পাথরের দৃশ্য। পরিবেশ নাইস, বাট পানি তো অনেক কম। ফ্যামিলি নিয়ে আসছি এখানে ঘুরতে, অনেক মজা করতেছি সবাইকে নিয়ে। জায়গাটা অনেক সুন্দর। এখানে আসার পরে খুবই ভালো লাগছে, এখানে যে পরিবেশ আসলে খুবই সুন্দর। এর আগেও একবার আসছিলাম, আজকে পরিবার সহ আসছি আর কি। এদিকে পর্যটক বাড়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। তাছাড়া প্রশাসনের কড়াকড়ি নজরদারি ও সচেতনতার ফলে এখন অনেকটাই বদলে গেছে চিত্র। বিগত 5-6 মাস থেকে মোটামুটি একটু ভালো আছে, পর্যটক মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আসছে। ব্যবসা বাণিজ্য ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো। পর্যটকের অবস্থায় বোঝা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য ভালো হবে। রবিবার ভোলাগঞ্জের সাদা পাথর পরিদর্শন শেষে সিলেটের পর্যটন এলাকাগুলোকে আরও আকর্ষণীয় করতে নানান পরিকল্পনার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানুষ অন্যান্য জায়গায় আমার দেশে যে বাংলাদেশে যে বিভিন্ন স্পটগুলো আছে সেগুলোকে আকর্ষণীয় করে তুলে প্রবাসে যারা আমার বিশেষ করে আমাদের ভাই বোন যারা আসে তারা মালদ্বীপ না গিয়ে তারা যেন সিলেটে চলে আসে। তবে মন্ত্রী জানান শুধু সিলেটের পর্যটন নয়, বরং পুরো দেশের অর্থনীতি, শ্রম ও কর্মসংস্থানকে সুসংহত করতে সরকার কাজ করবে ভবিষ্যতেও। গুলজার আহমেদ, এখন সিলেট। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের জনগণকে সংযমী হওয়ার আহ্বানও জানান তিনি। এটা সরকারের তহবিলের উপর অতিরিক্ত চাপ, সুতরাং এটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি, কারণ এটা কঠিন। এমনিতে বাংলাদেশের, আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। এর মধ্যে এই অতিরিক্ত চাপ সকলে মিলে এটা সমাধান করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযমশীল হতে হবে। জাতি হিসেবে সংযমের মাধ্যমে সবাই মিলে এটা মোকাবেলা করতে হবে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। কোনো দেশের সংবিধান অপরিবর্তনশীল নয়। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তা পরিবর্তন করতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা
ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময়ে আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন। কথা আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। তো আমাদের উপর তো ওই সংবিধানের দুহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। কোনো দেশের সংবিধানই কিন্তু অপরিবর্তনীয় নয়। সব দেশেই সংবিধান সমাজ এবং যুগের প্রয়োজনে পরিবর্তন হয়। 14 দিনের রিমান্ড শেষে হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে তোলা হয় আজ। রোববার তাদের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে হাদিকে হত্যার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ফয়সাল। এই ঘটনায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে তিনি। এর আগে গত 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বনগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তারা দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগাঁয় আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।